হোটেলে একটা মেয়েকে নিয়ে আসলাম নিজের যৌন ক্ষুধা মেটাতে। তবে সে নিজের ইচ্ছাতে আসেনি, এসেছে আমার কাছে বাধ্য হয়ে। তার একটা চাকরির খুবই প্রয়োজন। আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও, আর তার চাকরিটা অনেক দরকার। তাই নিজের শরীরটাকে আজ আমার কাছে বিলিয়ে দিল। আমার নাম রাফি, আর যে আজ অসহায়ের মতো নিজেকে বিলিয়ে দিল তার নাম ইবা। তোমার রেজাল্ট দেখি অনেক ভালো, তা আমার চাকরিটা হবে, কিন্তু তোমার তো এর জন্য কিছু দেয়া লাগবে। স্যার, আমার পরিবারের কিছু দেয়ার মতো সামর্থ্য নেই। কে বলেছে তোমার দেয়ার মতো কিছু নেই? তোমাকে আমাকে দেয়ার মতো অনেক কিছু আছে। বুঝলাম না, বুঝলে না? তোমার এই মাতাল করা শরীরটাই তো দেয়ার মতো অনেক কিছু। এসব কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার সাথে শুধু এক রাত থাকলেই তোমার চাকরিটা হবে। না স্যার, এটা সম্ভব নয়। তুমি ভেবে দেখো, এত বড় কোম্পানিতে চাকরি করতে পারবে? স্যার, আমার চাকরিটা অনেক দরকার। আমি এসব করতে পারবো না। যদি না পারো তো চলে যাও। স্যার, আমি এসব করতে পারবো না। তবে এখান থেকে চলে যাও, তোমার কোনো চাকরি হবে না। তারপর কিছু সময় এবার চুপ করে থাকে। তারপর আমি বলে উঠি, কি বলেছি শুনতে পাওনি? চলে যাও। স্যার, আমি রাজি আপনার কথা শুনতে। কি বলছো? জি স্যার, আমি আপনার সাথে থাকতে রাজি, শুধু আমাকে চাকরিটা দিন। এই তো বুদ্ধিমান মেয়ের মতো কথা। তবে আজ আমার সাথে হোটেলে চলো। স্যার, আজ নয়, কাল যাব। আবার কাল কেন? আজ গেলে কি সমস্যা? না স্যার, কালকে আপনার সাথে থাকবো। তা বেশ, কিন্তু কাল আসবে। তারপর চেয়ার থেকে উঠে তার কাছে গিয়ে তার গায়ে হাত দিলাম। সাথে সাথে যেন তার শরীরটা কেঁপে উঠল। ইবা বলল, কি করছেন স্যার এসব? কেন বুঝুনি কি করছি? তোমার এই লোভনীয় শরীরটা আমায় মাতাল করে দিয়েছে। ছাড়ুন স্যার, এটা অফিস, সবাই দেখছে। কে দেখবে বলো তো? এখানে শুধু তুমি আর আমি। তারপর সে এক প্রকার জোর করে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর তার কাগজগুলো তার ফাইলে ঢোকাতে থাকে। আর যেই না চলে যাবে, তখনই আমি বলে উঠি, তা কাল কিন্তু ফোন দিলে আসবে। জি স্যার। তারপর দেখতে দেখতে 1 মাস চলে গেল। আজ এবার আসার কথা আমার কাছে। হোটেল রুমও বুক করে রেখেছি, তার অপেক্ষায় আছি গাড়ি নিয়ে। তারপর সে এলো। আজ দেখতে তাকে আরো বেশি সুন্দর লাগছে। নিজেকে যেন কন্ট্রোল করতে পারছি না। তারপর তাকে গাড়িতে নিয়ে উঠলাম আর তাকে নিয়ে হোটেলে গেলাম। তারপর সে বলল, স্যার, আমার চাকরিটা হবে তো? রাফি বলল, আমি যাই একবার বলি তাই করি। তোমার চাকরি হয়ে গিয়েছে। স্যার, আপনি কি সত্যি আমার সাথে এসব করবেন? না হলে কি তোমার চেহারা দেখে শুধু আমার ক্ষুধা মেটাবো? তারপর আমি তাকে হোটেলের রুমে গিয়ে বিছানায় ফেলে তার শরীরের সকল কাপড় খুলে উপরে হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ি। স্যার, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দিন। কিছু পেতে হলে তো কিছু দিতে হবে তোমায় ইবা। তারপর পাগলের মতো তার শরীরের উপর নির্যাতন করা শুরু করলাম। আজ যেন আমি তার শরীরের ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছি। সারা রাত তার উপর অমানসিক নির্যাতন করার পর তাকে ছেড়ে দিলাম। সকালে উঠে সে কাঁদতে শুরু করলো। রাফি বলল, কি কাঁদছো কেন? তোমার চাকরি তো হয়ে গিয়েছে। কিছু না, এমনি কাঁদছি। কেন আবার কাঁদছো? সে আর আমার কোনো কথার জবাব না দিয়ে কাপড় পরে সেখান থেকে চলে গেল। আমিও আর এসব না ভেবে সেখান থেকে চলে গেলাম। পরদিন ইবার চাকরি হলো, আর সে চাকরিতে জয়েনও করলো। আজ প্রায় সময় আমি তাকে বাধ্য করতাম আমার সাথে রাত কাটানোর জন্য। তার কিছুই করার ছিল না। সে শুধু নীরব চোখ বন্ধ করে আমার ক্ষুধা মেটাতো, আর সকাল হলে শুধু কাঁদতো। সে যেন এত অসহায় আমার কাছে, আমি তা নিজেও জানি না।
কিছুদিন পর আমি আবার কোম্পানিতে কিছু করতে 6 মাসের জন্য বিদেশ গেলাম। তারপর দেখতে দেখতে 6 মাস চলে গেল আর দেশে চলে আসলাম। তারপর অফিসে দেখি ইবা অফিসে নেই। তারপর 2 দিন হয়ে গেল ইবা আর অফিসে আসেনি। তারপর একজনকে জিজ্ঞাসা করলে সে বলে 4 মাস আগে থেকেই সে হঠাৎ করে অফিসে আর আসে না। একদিকে তার ফোন কল দিলেও ধরে না, সব সময় বন্ধ দেখায়। তবে কি সে চাকরি ছেড়ে দিল? কিন্তু কেন? তারপর দেখতে দেখতে আরো 1 মাস চলে গেল। আমি আর অনেকটা কথা ভুলে গেলাম। কিছুদিন পর আমার এক বন্ধুর মা একটা অসুস্থ হলে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। পরে আসার সময় হঠাৎ হাসপাতালের একটা রুমে ইবাকে দেখতে পাই। তারপর আমি তার সাথে সাথে সেখানে যাই। গিয়ে দেখি একটা ছোট বাচ্চা ইবার পাশে বসে কাঁদছে। বাচ্চাটা দেখতে এত সুন্দর যা বলার বাইরে। তারপর আমি ডাক্তারকে বললাম এবার কি হয়েছে। ডাক্তার বলল, যা শুনে আমার পা থেকে মাটি যেন সরে গেল। ডাক্তার বলল এবার নাকি ব্লাড ক্যান্সার, আর সে নাকি তা 1 বছর ধরে ভুগছে। আর সেই ছোট বাচ্চাটি হলো ইবার ছেলে, যার বয়স 4 বছর। আর ইবা 5 বছর আগে একটা ছেলেকে বিয়ে করেছিল। তার পরিবার অনেক বড়লোক ছিল বলে তাদের এই বিয়ে ইবার মা বাবা মেনে নেয়নি। কিন্তু সে 3 বছর আগে মারা যায়। আর এখন ইবা তার এই 4 বছরের ছেলেটাকে নিয়ে আছে। কিন্তু সে 15 দিন আগে কোমায় চলে যায়। আর তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, হয়তো বা আর কিছুদিন বাঁচতে পারে। এসব কথাগুলো যেন শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। এজন্যই হয়তোবা সে এত অসহায় ছিল। তার জীবন ঘিরে শুধুই ছিল বেদনা। তারপর তার ছেলেকে কুলে নিয়ে আদরের গলায় বললাম, বাবা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার মা ভালো হয়ে যাবে। তখন ছেলেটি বলে ওঠে, জানো আমার মা বলেছিল আমাকে নিয়ে পার্কে নিয়ে খেলবে, কিন্তু আজও আমার সাথে খেললো না। তারপর এই কথাগুলো আমার অনেক কান্না করলাম। আর আজ আবার মনে পড়লো সেদিন ইবা বলেছিল তার চাকরিটা খুবই দরকার, কিন্তু কেন তা কখনো বলেনি। কারণ তাকে যে কেউ ভালোবাসে না, সবাই ভালোবাসে শুধু তার শরীরটাকে। তারপর ইবার হাত ধরে শুধু চেয়ে রইলাম তার দিকে, আর তাকে কথা দিলাম যদি কখনো তার ঋণ পরিশোধ করে নিজের পাপের বোঝা কমাতে পারি। তবুও সে আজ নীরব হয়ে শুয়ে আছে। জানি না সে শুনতে পেল কিনা আমার দেয়া কথা। পরের দিনই ইবা মারা গেল, আর তার জীবনের সকল কষ্টগুলো 3.5 হাত মাটির মাঝে চাপা পড়ে গেল চিরদিনের জন্য। আজ দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। আজও একদিনের জন্য তাকে ভুলিনি। আজ তার ছেলে 24 বছর পূর্ণ হলো। আজ আমি তার কাছে বাবা, আর আমি মা। আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। তার ছেলেকে ঘিরেই আমার সব স্বপ্ন। তবুও যদি ইবা আমায় মাফ করে তাকে।